হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কাছে এখনো পর্যন্ত ১০ জন মৃত জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। তবে এর মাঝে একটি মরদেহ কোনো ইসরায়েলি জিম্মির নয় বলে জানিয়েছে ইসরায়েলি সরকার। হামাস ৪টি মরদেহ পাঠানোর পরে সেগুলো আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ৩টি মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়। বাকি একটি মরদেহ জিম্মিদের কারো নয়। এটি কোনো ফিলিস্তিনের মরদেহ বলে ধারণা করা হচ্ছে। হামাসের কাছে এখনও ২১ জন ইসরায়েলি জিম্মির মরদেহ রয়ে গেছে। তবে বাকি মরদেহের অস্তিত্ব আর কখনো নাও পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজায় যে শান্তি চুক্তি হয়েছে তা অস্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন এতে করে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও অস্ত্র সমর্পণের বিষয়ে এখনও সুস্পষ্ট ইঙ্গিত দেয়নি। বাস্তবে যুদ্ধবিরতি পরিকল্পনাটি কতটা কার্যকর হবে তা নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন বাধা এবং সংশয়। বিস্তারিত রিপোর্টে। গাজা শান্তি চুক্তিতে বলা হয় জীবিত সব বন্দীকে মুক্তি দিলে ইসরায়েলের সেনাকে গাজা ছেড়ে চলে আসতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইসরায়েলের সেনা ইয়েলো লাইন পর্যন্ত পিছিয়ে এসেছে, যা গাজার ভেতরেই অবস্থিত। ফলে এখনও গাজার অর্ধেক অংশ ইসরায়েলের সেনার দখলে, এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মিশরে শার্ম আল শেখে বিশ্ব নেতাদের সাথে ট্রাম্পের সম্মেলনকেও বিশেষজ্ঞরা বলছেন প্রতীকী। কারণ সম্মেলনে ইসরায়েল বা হামাস কোনো পক্ষের প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ফলে এই বৈঠকে বাস্তব কোনো সমঝোতার সম্ভাবনা নেই বলেই মনে করছেন তারা। ট্রাম্প সম্মেলনে সফলতা দাবি করলেও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, যা এই অঞ্চলের দীর্ঘদিনের সংঘাতের মূল কেন্দ্রবিন্দু, সে বিষয়টিও এখনও অস্পষ্ট। হামাসের ভবিষ্যৎ কী হবে, ইসরায়েলি সেনা কবে গাজা থেকে সরে যাবে এবং যুদ্ধ পরবর্তী গাজা কে শাসন করবে, এসব ইস্যু সমাধানে দীর্ঘ ও জটিল আলোচনার প্রয়োজন হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। হামাস ও ইসরায়েলের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতবিরোধ রয়ে গেছে। কিছু বিষয়ে বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি। এসব নিয়ে আলোচনা আরও প্রয়োজন। গাজার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ভাবা উচিত। যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয়ের মাঝেই গাজায় প্রতিশ্রুত মানবিক সহায়তার পরিমাণও এখনও কার্যকর হয়নি। ২২ লাখ মানুষের এই ঘনবসতিপূর্ণ উপত্যকায় বাড়ছে দুর্ভিক্ষের আশঙ্কা। চৈতি সরওয়ার, ৭১। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, গাজার যুদ্ধবিরতি হলেও আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে তার দেশের দায়ের করা মামলার উপর কোনো প্রভাব পড়বে না। পার্লামেন্টে দেয়া বক্তব্যে রামাফোসা বলেন, যে শান্তি চুক্তি হয়েছে সেটিকে তারা স্বাগত জানান, তবে এটি আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার উপর কোনো প্রভাব ফেলবে না বলে জানান তিনি। দক্ষিণ আফ্রিকা সরকার ২০২৩ সালের ডিসেম্বরে মামলাটি দায়ের করে। দেশটির অভিযোগ, গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সরকার ৫০০ পৃষ্ঠার একটি বিস্তারিত আবেদন দাখিল করে। ইসরায়েলে পাল্টা যুক্তি জমা দেওয়ার শেষ সময় ২০২৬ সালের ১২ জানুয়ারি। ২০২৭ সালে মৌখিক শুনানি হবে বলে আশা করা হচ্ছে। ২০২৮ সালের শুরুতে চূড়ান্ত রায় প্রকাশ করা হতে পারে। নারীদের ওপর নতুন ফতোয়া জারি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এখন থেকে গৃহস্থালির কাজকর্মে আর জলাশয়ে যেতে পারবেন না নারীরা। চলতি মাসের ৫ তারিখ তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা এই নির্দেশনা দেন। দেশটির কান্দাহার প্রদেশে খাল, পুকুর এবং জলাধারের মতো স্থানে গোসল, কাপড় এবং গৃহস্থালী জিনিসপত্র ধোয়া নিষিদ্ধ করা হয়েছে। আর এই আদেশ লঙ্ঘন করলে শাস্তির মুখোমুখি হতে হবে বলেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আফগান টাইমস। এছাড়া প্রদেশটিতে আরও এক নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। নারীদের পোশাক সেলাই করতে পারবেন না পুরুষ দর্জি। গত মাসে গোপনে নারীদের কাপড় সেলাই করায় ১০ দর্জিকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পদকে ভূষিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কার্কের পক্ষে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী এরিকা কার্ক। এ সময় ট্রাম্প বলেন, চার্লি পরবর্তী প্রজন্মের মধ্যে এমনভাবে উদ্দীপনা জাগিয়েছেন যা বিশ্ব আগে কখনো দেখেনি। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের ৩২তম জন্মদিন ছিল মঙ্গলবার, আর এদিনই তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা দেওয়া হয়। গত ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় চার্লিকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এক তরুণকে।
যুক্তরাষ্ট্রে ডানপন্থী কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক মন্তব্য করার অভিযোগে 6 বিদেশির ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাতিল হওয়া ভিসাধারীদের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, মেক্সিকো, প্যারাগুয়ে ও দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেতৃত্বাধীন স্টেট ডিপার্টমেন্ট জানায়, যেসব বিদেশি আমেরিকানদের মৃত্যু কামনা করে যুক্তরাষ্ট্র তাদের আতিথ্য দিতে বাধ্য নয়। ট্রাম্প প্রশাসন এর আগেও যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের উপর নজরদারি বাড়িয়েছে, বিশেষ করে যারা ফিলিস্তিনে ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিচ্ছেন। এছাড়াও ভিসার প্রক্রিয়ায় বিদেশি ভ্রমণকারীদের তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট জনসমক্ষে প্রকাশ করতে বলা হয়েছে, যাতে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাওয়ার আগে সেই তথ্য যাচাই করা যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সাংবাদিকদের বলেন, মোদী তাকে আশ্বাস দিয়েছেন যে ভারত খুব শিগগিরই রুশ তেল কেনা বন্ধ করবে। তিনি এটিকে বড় সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিচ্ছে, এটি তারই অংশ বলেও জানিয়েছেন তিনি। যদিও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ট্রাম্প স্বীকার করেন, ভারত হঠাৎ করে রুশ তেল কেনা বন্ধ করতে পারবে না, এটা কিছুটা সময় সাপেক্ষ প্রক্রিয়া বলে জানান তিনি। মিয়ানমারের সামরিক সরকার সমর্থিত প্রশাসন আসন্ন নির্বাচন পুরো দেশ জুড়ে পরিচালনা করতে সক্ষম হবে না বলে স্বীকার করেছেন দেশটির জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেয়া এক ভাষণে হ্লাইং বলেন, সব জায়গায় শতভাগ নির্বাচন করতে পারবে না সামরিক সরকার। নতুন সরকার গঠিত হওয়ার পর কিছু এলাকায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। ডিসেম্বরের শেষ দিক থেকে মিয়ানমারে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, কিন্তু 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে এবং দেশের অনেক অংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অংশগুলোতে জাতীয় আদমশুমারি পরিচালনা করতে পারেনি দেশটির জান্তা সরকার। তাই অনুমিতভাবেই তারা সেসব এলাকায় নির্বাচন করতে পারবে না বলে ধারণা করা হচ্ছিল। ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী জাহাজে আগুন লেগে 10 জন নিহত এবং 21 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পুলিশ প্রধান জানান, বাচাম দ্বীপের একটি জাহাজ মেরামত কারখানায় নোঙর করা MT ফেডারেল 2 নামের জাহাজে এই আগুন লাগে। দ্বীপটি সিঙ্গাপুরের কাছাকাছি অবস্থিত। জাহাজের একটি স্টোরেজ এলাকা থেকে স্ফুলিঙ্গ ছিটকে আগুনের সূত্রপাত হয়। আগুন প্রায় 1 ঘন্টা পর নেভানো সম্ভব হয়। নিহত ও আহতদের 4টি হাসপাতালে পাঠানো হয়েছে এবং আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার সময় জাহাজটিতে কোনো তেল বহন করা হচ্ছিল না। মেরামতের আগে সেটি খালি করে রাখা হয়েছিল। মালয়েশিয়ার মেলাকা রাজ্যের আলোর গাজা এলাকায় দুরিয়ান তুঙ্গাল টামান চেম্পাকা 2-এর একটি বাসা থেকে 2 বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীরা জানান, ওই 2 বাংলাদেশি নিজেদের ভাই হিসেবে পরিচয় দিতেন। স্থানীয় সংবাদ মাধ্যম কসমো জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যা পর ছোট ভাই আত্মহত্যা করে। স্থানীয় পুলিশ জানায়, দুজনই কাছাকাছি একটি নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলেও জানায় মেলাকা পুলিশ। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, 71 সাথে থাকুন।